This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলুন তো ভারত তার প্রতিবেশী কোন দেশের সঙ্গে সবথেকে লম্বা বর্ডার শেয়ার করে? অনেকেই হয়তো বলবেন পাকিস্তান, কিন্তু না, উত্তরটা বাংলাদেশ। সেই উত্তর পূর্ব ভারতের মিজোরাম থেকে শুরু আর পশ্চিমবঙ্গের সুন্দরবনে শেষ। ভারতে ও বাংলাদেশের সীমান্ত 4096 কিলোমিটার আর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2217 কিলোমিটার। কাজে এটা খুব পরিষ্কার, বাংলাদেশে কোনো সমস্যা তৈরি হলে তার প্রভাব ভারতে পড়বেই পড়বে। সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সব দিক থেকে। ওপারের আগুনের আজ কি আমাদের পোহাতে হবে? এটা আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন, কারণ কি হচ্ছে না হচ্ছে এটা প্রত্যেকেই জানি। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই, কারণ পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক। কি কি প্রভাব পড়তে পারে আমাদের দেশে? আজকের আপডেট বাংলায় সেই কথাই বলবো। বাংলাদেশের আইন শৃঙ্খলা কার্যত শিখে উঠেছে, জানেন তো। থানা, জেল, সেখানে হামলা চালিয়ে বন্দীদেরকে মুক্ত করছে আন্দোলনকারীরা। কিন্তু কারা এই বন্দী? গোয়েন্দা সূত্রে খবর, হাসিনার সময় ভারত বিরোধী কার্যকলাপ কিংবা সন্ত্রাসবাদী কার্যকলাপে যারা গ্রেপ্তার হয়েছিল, বন্দী ছিল, তাদেরকেই আজকে গিয়ে আন্দোলনকারীরা ছেড়ে দিচ্ছে ওখান থেকে। জামাত জঙ্গিদের দাপট কি আবারও বাড়বে? বাংলায় কতটা ভয় আছে, দেখুন প্রতিবেদন। সোমবার হাসিনার পদত্যাগের পরেও বাংলাদেশে অস্থিরতা থামেনি। সূত্রের খবর, থানা ও কারাগারে হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করেছেন আন্দোলনকারীরা। ভারত বিরোধী কার্যকলাপে অভিযুক্ত বন্দীরাও ছাড়া পেয়ে যাচ্ছেন। জেএমবির মতো জঙ্গি সংগঠনের সদস্যরাও এই সুযোগে জেলের বাইরে পা রাখছেন। অন্তত 13টি থানা পুড়িয়ে দেওয়ার পাশাপাশি দুটো কারাগারে আন্দোলনকারীরা গিয়ে সমস্ত বন্দীদের মুক্ত করেছেন। এই সমস্ত কার্যকলাপ ভারতের উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বলছে, বিভিন্ন কারাগারে বাংলাদেশে বন্দী ছিলেন জামাত, ইসলামী ছাত্র শিবির সহ নানা ভারত বিদ্বেষী সংগঠনের নেতাকর্মীরা। তারাও কেউ কেউ মুক্ত হয়েছেন, কেউ বা মুক্তির অপেক্ষায়। তারা বেরিয়ে আসতে পারলে আবার ভারতীয় সীমান্তে নানা ভারত বিরোধী কার্যকলাপ মাথা চাড়া দিতে পারে। এ রাজ্যে ভারত বাংলাদেশ স্থল সীমান্তের অনেকটা এলাকায় কাঁটা তারের বেড়া নেই। তার উপর সীমান্তের একটা অংশে রয়েছে নদী। এই সব এলাকা পাহারা দেওয়ার সব সময়ই কঠিন কাজ। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে বাড়তি সতর্ক বিএসএফ। নদী কেন্দ্রিক সীমান্তে বাড়তি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে। তা দিয়ে প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছেন বিএসএফ জওয়ানরা। নট অনলি বিএসএফ, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের উপরেও কিন্তু একটা বিরাট চাপ এসে পড়বে যে ওখান থেকে যে সমস্ত ক্রিমিনালরা ছাড়া পেয়ে তারা যদি আবার সেই ভারত বিরোধী অ্যাক্টিভিটিসের মধ্যে শুরু করে দেয়, এবং সেক্ষেত্রে কিন্তু তখন লোকাল পুলিশের উপরে যারা ল এনফোর্সিং এজেন্সি, লোকাল ল এনফোর্সিং এজেন্সি, তাদের উপরে কিন্তু একটা বিরাট চাপ এসে যায়। ইন্টেলিজেন্সটাকে ভীষণভাবে বাড়িয়ে তুলতে হবে, যাতে করে এই ধরনের ক্রিমিনালরা ভারতবর্ষে ঢুকে পড়তে না পারে। বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দী জামাতে ইসলাম ও হেফাজতে ইসলামের প্রথম সারির নেতারা দ্রুত মুক্তি পাবেন বলে আশা করছেন। বাংলাদেশ সেনার প্রাক্তন আধিকারিকদের একটা বড় অংশের সঙ্গে পাকিস্তান এবং চীনের গোয়েন্দা সংস্থাগুলোর সম্পর্ক অত্যন্ত মধুর। অন্যদিকে বিএনপি নেতাদের সঙ্গেও ধর্মীয় মৌলবাদীদের ভালো বোঝাপড়া। তাই হাসিনা সরকারের পতনের পর পাকিস্তান এবং চীনের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে সক্রিয় হবে, এমনটাই আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের। হেফাজতে ইসলাম ও জামাত শিবিরের নেতারা মুক্তি পেলে ফের বাংলাদেশে ইসলামিক মৌলবাদী শক্তিগুলি সংহত হয়ে আরও তীব্র ভারত বিরোধী কার্যকলাপের রাস্তায় হাঁটতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। সাম্প্রতিককালে ইসলামী মৌলবাদী, জেএমবি, আনসারুল বাংলা টিমের মতো বিভিন্ন ইসলামিক জঙ্গি সংগঠনের সদস্য এদেশে গা ঢাকা দিয়েছিল বলে খবর। এই পরিস্থিতিতে তারা বাংলাদেশে ফিরতে পারে, যা চিন্তা বাড়াচ্ছে ভারত তথা পশ্চিমবঙ্গের। স্পেশালি আমাদের স্টেটের উপরে ডাইরেক্ট থ্রেট আছে, কেন আমাদের অনেক লম্বা একটা পোরাস বাউন্ডারি আছে, বর্ডার আছে, যেখান থেকে যে কোনো জায়গা থেকে টেররিস্টরা ইনফিল্টার করতে পারে। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, পাক গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশে ফের শক্তিশালী হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে জামাত বা হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থীদের ব্যবহার করে তারা বাংলাদেশকে ভারত বিরোধী কার্যকলাপের কেন্দ্রে পরিণত করবে। জাল নোট থেকে শুরু করে বেআইনি অস্ত্র পাচারের চক্র সক্রিয় হওয়ার আশঙ্কাও থাকছে।
তবে বাংলাদেশের পরিস্থিতির ওপর এখন নজর রাখা ছাড়া ভারতের কিছু করার নেই। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক আলোচনার রাস্তা খোলা রাখছেন ভারতীয় গোয়েন্দারা, যাতে ভারত বিরোধী ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থান আটকানো যায়। বাংলাদেশ থেকে পালানো সেনার প্রাক্তন কর্তাদের ওপরও নজর রাখা হচ্ছে। তাদের গতিবিধি এবং কাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সেই বিষয়ে তথ্য সংগ্রহ চলছে বিভিন্ন স্তরে আলোচনা বৈঠক। কেন্দ্রের তরফে যেমন বৈঠক হচ্ছে, তেমনি রাজ্যের তরফেও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়েছে। বিএসএফের ডিজি সোজা চলে গিয়েছেন পেট্রাপোলে, সেখানে ভাসমান সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। উদ্দেশ্য একটাই, আমাদের সীমান্তকে সুরক্ষিত করা। অনুপ্রবেশ এবং শরণার্থী সমস্যা বাংলাদেশে অস্থিরতার জেরে আবারও মাথাচাড়া দিতে পারে। এখন তাকে রোখাই বিএসএফের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। এটা একটা প্রভাব বললাম, আরেকটা বলি। বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে নতুন করে শরণার্থী সমস্যা তৈরি হওয়ার একটা আশঙ্কা অনেকেই করছেন। গতকাল এ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেইছেন 3 মাসে 1 কোটি শরণার্থী আসতে পারে। 1 কোটি দরকার নেই, বাদ দিন। যদি 10 লাখও হয়, বাংলা চাপ নিতে পারবে তো? মানে বাংলার কোষাগার চাপ নিতে পারবে তো? কোটি টাকার প্রশ্ন। ছাত্র আন্দোলনের শাসকের পতন, দেশ ছাড়া হাসিনা, কিন্তু আন্দোলন কি আদৌ আর ছাত্রদের হাতে আছে? বাংলাদেশ জুড়ে চলছে খুন, লুটতরাজ। বাংলাদেশের বাসিন্দারাই বলছেন, ওখানে আপনার আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থন যারা, তাদেরকে ঘরবাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে, গুম করতেছে। গতকাল আমার প্লাটও হামলা হয়েছে, আমার নিজের প্লাটেও গতকাল আমাকে খুঁজছে। এখন যেতে দাদা অত্যন্ত ভয় লাগছে। এখন আসলে যেতে চাচ্ছি না, আরও চাচ্ছি 2-4 দিন এখানে স্টে করে যাওয়া। বাট গন্ডগোল তো চারদিকেই হচ্ছে। অশান্ত বাংলাদেশ, আক্রান্ত সংখ্যালঘুরা, প্রাণ ভয় দেশ ছাড়ার হিড়িক কি বাড়বে? আবার কি বাংলাদেশের শরণার্থীর ভিড় বাড়বে? বাংলায় ফিরবে 71-এর দুঃসহ স্মৃতি? দিন 15 আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। এক ধাপ এগিয়ে শরণার্থীর ঢল নিয়ে সোমবার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। একই আশঙ্কার সুর প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলাতেও। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কারণ কি আমরা 75 বছর ধরে দেখছি ওখানকার হিন্দু সমাজ কীরকম মার খেয়ে আছে। আর যখন উপায় থাকে না, তার ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসেন এখানে সর্বস্ব হারিয়ে। সেই ভয় থেকে সবাই বলতে আরম্ভ করেছেন যে আবার সেই পরিস্থিতি হবে কিনা, আবার উদ্বাস্তুর ঢল আসবে কিনা। এখনো পর্যন্ত শরণার্থী সমস্যার জন্ম হয়নি। সীমান্তে লেগেছে সেনাবাহিনী, কড়া পাহারায় বিএসএফও। এপার ওপার যাতায়াত বন্ধ বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি না। কিন্তু কতদিন? মুখ্যমন্ত্রীর কথাতেই অসহায় মানুষ সত্যি দরজায় খটখট করলে কি করবে ভারত? তাই প্রশ্ন উঠছে, কত শরণার্থী আসতে পারে ভারতে? বাংলার উপর শরণার্থীর চাপ বাড়বে। শরণার্থীর চাপ বাড়লে চাপ পড়বে কোষাগারে। কতটা আর্থিক চাপ পড়তে পারে বাংলার ঘাড়ে? যে কোনো সময় যে কোনো দেশে যদি বেশি চাপ নিতে হয়, তার কারণ সম্পদটা তো সীমিত, সেটার বন্টন নিয়েই আমরা এমনি অসাম্য বা যা কিছু দেখতে পাচ্ছি। সম্পদ যে সীমিত, সে কথা প্রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রিরে ঘুমোতে পারি না, চিন্তা হয় 100 দিনের কাজে টাকাটা ঠিক মতো দিতে পারবো তো? আমার পক্ষে যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অতটা গভর্নমেন্টের নেই। কোষাগার তলানিতে নিয়মিত কেন্দ্রীয় বঞ্চনার দাবি তোলে পশ্চিমবঙ্গ সরকার। কর্মসংস্থানের সমস্যা চরমে, লক্ষ লক্ষ তরুণ তরুণী পরিযায়ী শ্রমিক।
শরণার্থী এলে কাজের বাজারেও চাপ পড়ার আশঙ্কা। যারা ইউকেতে গেছেন, অনেক সময় তারা হয়তো দেখেছেন যে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, যাদের সেই কাগজপত্র নেই, কোনো মানুষ হয়তো তাদের বাগান পরিষ্কার করার জন্য সেই সব লোকেদের ব্যবহার করেছেন, অনেক কম খরচে হয়তো তারা করিয়ে নিতে পেরেছেন, কিন্তু যারা ওখানকার কাজ করেন তাদের হয়তো কাজটা সেখানে চলে গেছে। রাজনৈতিক চাপানুতরও বাড়তে পারে আশঙ্কায় অর্থনীতিবিদ। তারপর হয়তো সরকার তাদেরকেও লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্যে বা অন্যরকম দেখা যাবে যে তাদেরকেও ভোটার কার্ড বা তৈরি করে দিচ্ছেন, সেখানে কিন্তু অন্যরকম পলিটিক্যাল কমপ্লিকেশন বা ভীষণ সিরিয়াস ইমপ্লিকেশন থাকে। ইতিমধ্যেই সিএএ এর কথা শুনিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শরণার্থীরা সিএএ সুবিধা পেলে তাদের নাগরিকত্বের সমস্যা কমে যাবে, কিন্তু বাংলার নাগরিক, দেশের নাগরিকের কি হবে? ওপারে অশান্তি বাড়তেই এপারে তাই আশঙ্কার চোরা স্রোত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুটো প্রভাবের কথা বললাম, একটা অবশ্যই শরণার্থী, যেটা এইমাত্র দেখালাম, তার আগে দেখিয়েছিলাম অনুপ্রবেশ। এবার আরো একটা গুরুত্বপূর্ণ প্রভাব, বাণিজ্যিক প্রভাব। বাংলাদেশের অস্থির পরিস্থিতি ভারতের বাণিজ্য মানচিত্রে কি কি প্রভাব ফেলতে পারে, এই প্রশ্নটা অনেকের মনেই কিন্তু ঘোরাফেরা করছে। আপাত দৃষ্টিতে দেখলে খুব বড় কোনো প্রভাব হয়তো চোখে পড়বে না ঠিকই, কিন্তু বাণিজ্য মহল বলছে বাংলাদেশের অস্থিরতা এদেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। কারণ বাংলাদেশ থেকে ভারত যা আমদানি করে তার থেকে ঢের বেশি রপ্তানি করে। প্রতিবেশী দেশে অস্থিরতা রপ্তানি ক্ষেত্রে বেশ কিছুটা ধাক্কা দেবে ভারতকে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সীমান্তে লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রাক, সবাই অপেক্ষায় পণ্য নিয়ে বাংলাদেশ যাওয়ার। কিন্তু প্রতিবেশী দেশে অস্থিরতা রোজকার চেনা ছবিটা বদলে দিয়েছে। সীমান্ত পার করে বাংলাদেশের দিকে যেমন পণ্য বোঝাই গাড়ি যাচ্ছে না, তেমনি বাংলাদেশ থেকেও আসছে না কোনো পণ্য। ব্যবসা থমকে যাওয়ায় কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কায় দুই দেশের বাণিজ্য মহল। ভারত থেকে অনেক কিছু আমদানি করে বাংলাদেশ। সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য বলছে ভারত থেকে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ পণ্য আমদানি করে। ভারত থেকে বাংলাদেশে রফতানি করা হয় পেঁয়াজ, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, চা পাতা, কফি, ভোজ্য তেল, চিনি, মধু, বিস্কুট, চকলেট, রাসায়নিক। বাংলাদেশের পেঁয়াজের 95% চাহিদা পূরণ করে ভারত। এই বিপুল পরিমাণ পণ্য যদি বাংলাদেশে রফতানি না হয় তাহলে সেটা ভারতের ব্যবসায়ীদের কাছে বড় ধাক্কা। এক দিনে কয়েকশো কোটি টাকা ক্ষতি ভারতের। গত কয়েক বছর থেকে বাংলাদেশের অর্থনীতিতে মন্দা, ডলারের চরম অভাব। তার জেরে আগেই বাণিজ্যে প্রভাব ছিল। ক্রয় ক্ষমতা কমতে থাকায় বাংলাদেশ আমদানির পরিমাণ কমিয়েছিল। তার সঙ্গে এবার যুক্ত হলো অস্থিরতাও। এই যে পরিস্থিতি সৃষ্টি হলো একটা, এর মধ্যে সম্পূর্ণভাবে অস্থিরতা, ফ্যাক্টরিগুলো সম্পূর্ণভাবে বন্ধ, এবং যে পরিমাণ পণ্য ইম্পোর্ট করা হবে সেইগুলো ইম্পোর্ট ডকে এসে কীভাবে ফ্যাক্টরিতে আসবে, প্লাস লজিস্টিক, সাপ্লাই চেন, টোটাল জিনিসটাই কিন্তু একটা অস্থিরতার মধ্যে রয়েছে। এবং অলরেডি ভারতবর্ষের বিভিন্ন সংস্থা পেমেন্টের জন্য অলরেডি সাফার করছে বিকজ অফ ডলার ক্রাইসিসের জন্য, কিন্তু এই জিওপলিটিক্যাল সিচুয়েশনের পক্ষে এটা কিন্তু আরও গভীর হতে পারে। বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া, তাই দেশের অন্য রাজ্যের থেকে আর্থিক ধাক্কা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আছে আরও একটা দিক, বাংলাদেশ থেকে একটা বিরাট অংশের মানুষ এ রাজ্যে আসেন চিকিৎসা করাতে। রাজ্যের বেসরকারি চিকিৎসা ক্ষেত্রেও এই অস্থিরতা বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বাংলাদেশি আছেন, তারা কলকাতার স্বাস্থ্য পরিষেবার উপরে নির্ভরশীল ছিলেন। হয়তো উচ্চবিত্তরা হয়তো লন্ডন বা অন্য কোথাও যেতে পারতেন, কিন্তু তারা এখানে আসতে পারবেন না। সেই জন্য তারাও যেরকমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আবার আমাদের যে স্বাস্থ্য পরিষেবা, বিশেষ করে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা, এদের ভরসায় গড়ে উঠেছিল, তাদের ব্যবসাও কিন্তু প্রায় মুখ থুবড়ে পড়বে। লাস্ট 2-1 দিনে খুবই কম, যেমন কালকে এসেছিল 10 জন, আজকে এসছে 4 জন। আমাদের মার্কুই স্ট্রিটে একটা অফিস আছে, যেটা হেল্প ডেস্ক বলতে পারেন রুবি হসপিটালের বাংলাদেশি পেশেন্টের জন্য। সেখানেও এনকোয়ারির সংখ্যা কিন্তু যথেষ্ট কম। বেশ কিছু ইন পেশেন্টের জন্য বুকিং ছিল, যেগুলো কিন্তু গত সপ্তাহ ধরেই ক্যান্সেলেশন হচ্ছে। সবাই 15ই অগস্টের পরে আবার ডেট নিচ্ছে। বাংলাদেশ থেকে ভারত মূলত মাছ, প্লাস্টিক ও জামা কাপড় আমদানি করে। অস্থিরতার জেরে সেই আমদানি ক্ষেত্রেও প্রভাব পড়েছে। তবে যে কোনো দেশের বাণিজ্য আমদানির থেকেও রফতানির ওপর অনেক বেশি নির্ভরশীল। বাংলাদেশে রফতানি বন্ধ হওয়ায় সেই ধাক্কা আপাতত সামলাতে হবে ভারতীয় ব্যবসায়ীদের। প্রতিদিন টাকার অঙ্কটা প্রায় কয়েকশো কোটি।
ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যে কথা বলছিলাম যে ওপার বাংলায় অশান্তি ব্যবসা বাণিজ্যে একটা বড় প্রভাব ফেলেছে, প্রভাব পড়ছে চিকিৎসা ক্ষেত্রেও। হাতে নাতে তার প্রমাণ পাওয়া গেল কলকাতার পঞ্চশায়ের এলাকায়। কি প্রভাব দেখুন। অশান্ত বাংলাদেশের প্রভাব এসে পড়েছে পঞ্চশায়ের থানা এলাকার সোনালী পার্ক, শান্তি পার্ক এলাকাতেও। EM বাইপাস সংলগ্ন যে হাসপাতালগুলি রয়েছে সেই সমস্ত হাসপাতালে চিকিৎসা করানোর জন্য এই এলাকাগুলির যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউস পাড়া, সেখানেই উঠতেন বাংলাদেশি নাগরিকরা এবং তাদেরকে ঘিরে এখানে একটা জমজমাট বাজার গড়ে উঠেছিল। বলা চলে এই এলাকার যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সে সবটাই জড়িয়ে রয়েছে বাংলাদেশি নাগরিকদের আনাগোনার ওপরে। গেস্ট হাউসগুলো শুনশান, ফাঁকা। কি পরিস্থিতি? পুরো গেস্ট হাউস ফাঁকা আছে, সব চলে গেছে। হ্যাঁ, বর্তমানে এখন বাংলাদেশে সেরকম কেউ নেই। যে যা নিজের মতো বাড়ি ফিরে গেছে। যারা আসার কথা ছিল তারা কেউ আসছে না এখন। ওষুধের দোকানও এখানে তৈরি হয়েছিল, ওষুধ ব্যবসায়ীর কাছেও যাব। ব্যবসা কতটা মন্দা? একেবারেই মন্দা। কি পরিস্থিতি বলতে কি, আমাদের এখানে টোটাল বিজনেসটাই 95% মানে টোটাল বিজনেসটা ডিপেন্ড করে আছে বাংলাদেশি পেশেন্টের উপর। বাংলাদেশে তো আহামরি ট্রিটমেন্ট কিছু নেই, নামে মাত্র শুধু বিল্ডিং আছে, ডাক্তার নেই। তো তারা টোটালি ডিপেন্ড করে ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের উপর। এখানে একটা গেস্ট হাউসের নামই রয়েছে বঙ্গবন্ধু গেস্ট হাউস। এইরকম কি থাকে নাকি স্বাভাবিকভাবে, নাকি ভিড় থাকে? না, ভিড় থাকে, অন্য টাইম ভিড় থাকে। এই গন্ডগোল জন্য সব ফাঁকা, সব কটা গেস্ট হাউসই ফাঁকা। সব কটা গেস্ট হাউসে আছে একজন, দুজন, চারজন, এইভাবে আছে। সব ঘর শুনশান পড়ে রয়েছে সবকটি ঘর। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আশা করছেন যে শীঘ্রই এই যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা মিটিয়ে বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, সেখানে স্বাভাবিকতা ফিরে আসুক। এবং সেই স্বাভাবিকতা যদি ফিরে আসে তাহলে আবার এই গেস্ট হাউস পাড়া, পঞ্চশায়ের থানা এলাকার অন্তর্গত যে গেস্ট হাউস পাড়া, সেই গেস্ট হাউস পাড়ার যে আর্থিক কর্মকাণ্ড, সেই আর্থিক কর্মকাণ্ড আবার আগের মতো গতি পাবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, পঞ্চশায়ের, কলকাতা।